আমরা সবাই বাড়িতে আছি, ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব এবং প্রতিবেশী সবাইকে আমরা যদি কেউ বাইরে যেতে হয় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আমরা চেষ্টা করবো যেন বাইরে যাই এবং বাইরে থেকে কেউ যদি আমাদের পাশে আসে তাও স্বাস্থ্যবিধি মেনেই সবসময় দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা থাকার চেষ্টা করব এবং চলবো, মেনে চলার চেষ্টা করবো সবসময়। দেখ আমরা ওই দিন মনে হয় দ্বিতীয় ক্লাস করেছি, আজকে থার্ড ক্লাস, তাই না? আজকে আমরা ক্লাস নাম্বার 3 এটা আমরা করব। ওই দিন আমরা অনেক দূর আগিয়ে গেছি, বাকিটা আজকে আমরা দেখি কত দূর পারি, চেষ্টা করি। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার আর ক্লাস নাম্বার 03। আমরা ওই দিন কত ক্লাসে কত দূর পড়েছিলাম? আমরা মনে হয় দ্রাব্যতা পর্যন্ত পড়েছিলাম, তাই না? আজকে বাকি অংশ আমরা শুরু করব। প্রথমে আমরা জানি আজকে ক্লাসের প্রথম অণু। তোমাদের কারো ধারণা আছে যে অণু সংজ্ঞা বা অণু কাকে বলে? জানা আছে কারো অণু কাকে বলে বা অণু সংজ্ঞা? জি স্যার, জানা আছে। বলো। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অবস্থান করতে পারে না তাকে অণু বলে। রাসায়নিক বিক্রিয়ায় অবস্থান না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। যাক, একটু ভুল হয়েছে, যাক অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমরা ওইটা এখন আমরা কিছু চিত্র দেখে নিই। এই যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এক পরমাণু অক্সিজেন, দুই পরমাণু দুইটা হাইড্রোজেন, এই দুইটা মিলে শুরু আমাদের তৈরি হয়েছে কি পানির অণু H2O। বোঝা যাচ্ছে চিত্র? তাহলে এটা হলো পানির একটা অণু। এটা মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ বলতো? যৌগিক পদার্থ, তাই না? কারণ H2O, কারণ এখানে দুই প্রকারের আমাদের মৌলিক পদার্থ আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। পানির অণু দেখলাম আমরা। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে চারদিকে চারটা হাইড্রোজেন পরমাণু দেওয়া আছে, মাঝখানে পরমাণুটা হলো কার্বন। তাহলে CH4 এই যৌগটার নাম কি হবে তাহলে? মিথেন। তাহলে মিথেনের একটা অণু, মিথেন গ্যাসের একটা অণু। এই পাশে দেওয়া আছে তিন পাশে যে আমরা হালকা দেখতে পাচ্ছি যে সিলভার কালারের, এই তিনটা হলো হাইড্রোজেন পরমাণু, আর নীল কালারের যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের হলো কি নাইট্রোজেন পরমাণু। তাহলে আমাদের এখানে কি হচ্ছে NH3, তার মানে কি এটা এটা আমাদের হচ্ছে হলো অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাসের একটা অণু। তবে সবগুলো কিন্তু অণু, এখানে সবগুলো যৌগিক পদার্থ দেখানো হয়েছে। এটা মৌলিক পদার্থেরও হতে পারে, যৌগিক পদার্থেরও হতে পারে। তাহলে অণুর এখন সংজ্ঞাটা আমরা দেখে নিই, যেটা তুমি একটু আগে বললা, সেই সংজ্ঞাটাই আমরা এখন আরেকবার একটু রিভিশন দিই। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তার মানে পার্থক্যটা দেখো, পরমাণু এবং অণুর মধ্যে দুটো পার্থক্য আছে। পরমাণু যেটা পারে না সেটা অণু পারে, আর যেটা অণু পারে না সেটা পরমাণু কি পারে। তাহলে এই দুটো পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কি স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারা, আর একটা হলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এই দুটো হলো অণুর যেটা, পরমাণুর ক্ষেত্রে সেটা হবে কি বিপরীত। সংজ্ঞাটা একবার বলি আমরা তাহলে, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না তাকে বলা হয় কি অণু। যেমন হাইড্রোজেন গ্যাসের অণু H2, অক্সিজেন গ্যাসের অণু O2 ইত্যাদি। আমরা এখানে তিনটা দেখিয়েছি, পানির অণু দেখিয়েছি, তারপর দেখেছি আমরা মিথেনের অণু আর একটা অ্যামোনিয়া গ্যাসের অণু। এবার যদি আমরা পরমাণু কিছু চিত্র দেখে নিই আমরা প্রথমে। এখানে কি দেখা যাচ্ছে? বাইরে একটা ইলেকট্রন একটা কক্ষপথে, প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান, আর মাঝখানে তোমার কি নিউক্লিয়াস। তাহলে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, কি পরমাণু আছে আমাদের বলো তো? হাইড্রোজেন। হাইড্রোজেন, থ্যাংক ইউ। তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এই ঘূর্ণায়মান, ঠিক আছে, আর মাঝখানেটা তোমার কি নিউক্লিয়াস। এই পাশে আরেকটা একই রকম দেখি, এখানেও ঠিক দেখা যাচ্ছে একই রকম। যখন কোনো পরমাণুকে তাপ প্রয়োগ করা হয় তখন প্রথম কক্ষপথে ইলেকট্রনটা যেটা ঘূর্ণায়মান ছিল সেটা তোমার কি দ্বিতীয় কক্ষপথে তোমার চলে যেতে পারে। দ্বিতীয় কক্ষপথে, এই এখন দ্বিতীয় কক্ষপথে ঘুরতেছে, ঠিক একটাই ইলেকট্রন, সেটা হলো তোমার কি হাইড্রোজেন। সুতরাং এখানে স্বাভাবিক অবস্থা আর এখানে স্বাভাবিক অবস্থা এখন, আর পরবর্তী যখন তাপ প্রয়োগ করা হচ্ছে বা উত্তপ্ত করা হচ্ছে বা শক্তি প্রয়োগ করা হচ্ছে তখন ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে তোমার ঘূর্ণায়মান হতে পারে। তাহলে দুটাই তোমার কি হাইড্রোজেন পরমাণুকে ইলেকট্রনের ঘূর্ণন দেখানো হয়েছে, দুটাই পরমাণু। তাহলে পরমাণুর সংজ্ঞাটা আমরা এখন একটু দেখে নিই। মৌলিক বা, এখানে আগে বলছিলাম মৌলিক বা যৌগিক পদার্থের অণুর ক্ষেত্রে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে কিন্তু এখন আলাদা বলতে হবে, শুধুমাত্র মৌলিক পদার্থের হবে।
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অবস্থায় অবস্থান করতে পারে না। আগেটা ছিল পারে, এটা হলো পারে না, কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আগেটা ছিল অংশগ্রহণ করতে পারে না, এটা হয়ে গেছে কি পারে। তাকে বলা হয় কি পরমাণু। যেমন হাইড্রোজেনের পরমাণু, অক্সিজেনের পরমাণু, নাইট্রোজেনের পরমাণু ইত্যাদি। এই পরমাণুগুলো দেওয়া হয়েছে এখানে। এইচ তে হলো হাইড্রোজেনের পরমাণু, ও তে অক্সিজেনের পরমাণু, আর এন তে নাইট্রোজেনের পরমাণু। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা যতটি, পরমাণুর সংখ্যাও ততটি। আমাদের পরমাণুর সংখ্যা তাহলে কতটি হবে? 118টি। কারণ মৌলিক পদার্থের সংখ্যা হলো 118টি, তাহলে পরমাণুর সংখ্যা হবে 118টি। কারো মনে হয় শব্দ হচ্ছে, শব্দটা বন্ধ করে দাও। যাদের শব্দ হচ্ছে মিউট করে রাখো। তাহলে এখন আমরা পরবর্তীতে যাই। এখন বাড়ির কাজ তোমাদের। বাড়ির কাজ যেটা, সেটা হলো তোমরা এখন নিজেরাই করবা। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। দু একজন বলো দেখি, অণু আর পরমাণুর প্রথম পার্থক্যটা কি বলতে পারি আমরা? তোমাদের কাছে প্রশ্ন, বলো বলো বলো। অণু মৌলিক বা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, তাহলে পরমাণুর ক্ষেত্রে? পরমাণুর ক্ষেত্রে শুধু মৌলিক হবে, যৌগিকটা হবে না। তাহলে ওখানে কিন্তু বৈশিষ্ট্য রক্ষা করবে, কিন্তু স্বাধীন অবস্থা অবস্থান করতে পারে না, এই কথাটা বলতে হবে। ঠিক আছে, পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, কিন্তু অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তারপরে অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থে দুইটাই হতে পারে, পরমাণু শুধুমাত্র মৌলিক পদার্থের হবে। উদাহরণ দুই একটা দিয়ে দিবা। হাইড্রোজেনের অণু হলো H2, পক্ষান্তরে হাইড্রোজেনের পরমাণু হবে H। পানির অণু H2O, পক্ষান্তরে পানির কোনো পরমাণু নেই, পানি শুধুমাত্র অণু। ঠিক আছে, পানি যেহেতু যৌগিক পদার্থ, সুতরাং এটা পরমাণু হবে না। কারো মনে শব্দ হচ্ছে জোরে জোরে, একটু বন্ধ করে দাও, মিউট করো যাদের শব্দ হচ্ছে কাছাকাছি। তাহলে আমরা এখন আবার যাব পরবর্তীটাতে। পরমাণু জেনে এসে আমরা বাড়ির কাজ জানলাম। এখন আমরা জানি পরিবর্তন। পরিবর্তন আমরা সবাই জানি। আগে আমরা শিশুকালে ছোট ছিলাম, এখন বড় হয়েছি, আবার একসময় বৃদ্ধ হয়ে যাব, তাই না? যাদের শব্দ হচ্ছে মিউট করে রাখো তোমরা। কি ঠাক ঠাক শব্দ হচ্ছে, এটা মিউট করে রাখো। তাহলে পরিবর্তন কাকে বলে আমরা এখন একটু জানার চেষ্টা করি। কারো জানা আছে পরিবর্তন কাকে বলে? বলো যদি জানা থাকে। পরিবর্তন আমরা বুঝতেছি, যেমন বরফ আমরা একটু একটু যদি কোনো পাত্রে আমরা রেখে দিই বরফ এক টুকরা, কিছুক্ষণ পরে দেখা যাবে বরফ আর থাকবে না, তরল অর্থাৎ পানিতে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটাও পরিবর্তন। বরফ ছিল কঠিন অবস্থা, পানি হলো তোমার কি তরল অবস্থা। একটা যদি আমরা কোনো গাছের বা উদ্ভিদের একটু বীজ যদি আমরা মাটিতে বপন করি, বেশ কয়েকদিন 3-4 দিন বা 7 দিন পরে যদি আমরা দেখি সেখানে যদি পানি এবং আলো বাতাসের ব্যবস্থা থাকে, তাহলে দেখা যাবে সেটা অঙ্কুরিত হয়েছে, গাছে রূপান্তর হয়েছে। তাহলে আমাদের কি হচ্ছে, ওটা একটু পরিবর্তন। তারপরে আমরা এখন দেখা যাচ্ছে ইয়াং বয়সে চুল, মাথার চুল কালো, আবার বয়স হয়ে গেলে আবার দেখা যাচ্ছে সাদা হয়ে যাবে, যদি আমরা কালার টালার করে কালো করে রাখি। যদিও এটা কৃত্রিম, কিন্তু প্রাকৃতিক ভাবেই সাদা হয়ে যায়। তাহলে এটাও পরিবর্তন। আবার যে গাছের পাতা খাচ্ছে কম, একসময় গাছটা বড় হয়ে অনেক পাতা হবে, এটাও পরিবর্তন। তাহলে পরিবর্তনের একটা সমার্থক শব্দ আমরা খুঁজি। সমার্থক শব্দটা কি বলতে পারি? রূপান্তর। পরিবর্তনের আরেকটা সমার্থক শব্দ হবে রূপান্তর। তাহলে হ্যাঁ, রূপান্তর। রূপান্তর মানে হলো এক অবস্থা থেকে আরেক অবস্থায় চেঞ্জ হওয়া, মানে পরিবর্তন হওয়া। তাহলে পরিবর্তনের সমার্থক শব্দ আমরা বলি কি? রূপান্তর। তাহলে সংজ্ঞাটা এখন দেখি, কিছু দেখি আমরা চিত্র। দেখো তো, বরফটা জমেছিল, আবার দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, আবার পানিতে রূপান্তর হচ্ছে। তাহলে বরফ ছিল কঠিন অবস্থা, আর পানিটা তোমার কি তরল অবস্থা। তাহলে এটাও পরিবর্তন হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। তারপরে আমরা এখানে দেখি, এখানে পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে, তাপ দিচ্ছি, তাপ দিয়ে কি জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। তাহলে পানিটা ছিল তরল, জলীয় বাষ্পটা হলো গ্যাসীয় বা বায়বীয়। তাহলে এটাও তোমার কি পরিবর্তন হচ্ছে। তাহলে এই দুটাই আমাদের কি পরিবর্তন। বরফ থেকে পানিতে রূপ পরিবর্তন হচ্ছে, আর এটা পানি থেকে জলীয় বাষ্প পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তনের সঙ্গে আমরা বলি যে কোন পদার্থের এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই পদার্থের বলা হয় কি? বুঝা গেছে? তাহলে কোন পদার্থের এক অবস্থা হতে যাদের শব্দ হচ্ছে তারা বন্ধ করে রাখো।
মিউট করে রাখো, কে শব্দ হচ্ছে তোমাদের ওখানে? মিউট করে রাখা যায় না ওটা? মিউট করে রাখা যায় তো। তাহলে কোন পদার্থের এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তর হওয়াকেই পদার্থের পরিবর্তন বলে। যেমন বরফকে তাপ দিলে তা পানিতে পরিবর্তন হয়, আমরা ছবিতে একটু আগে দেখলাম। আর বরফের অবস্থা হলো কঠিন, কিন্তু পানির অবস্থা তরল। সুতরাং এটা একটা পরিবর্তন। কি হয়েছে? কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর হয়েছে। আমরা এরপরে দেখি পরিবর্তনের প্রকারভেদ। তোমাদের জানা আছে কি পরিবর্তন কত প্রকারের হয়? আনমিউট করে কথা বলবা। নাই, পরিবর্তন দুই প্রকার। একটা হলো ভৌত পরিবর্তন, আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। এই যে ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন, এই দুইটার আমরা এখন একটু কিছু চিত্র দেখব। ভৌত পরিবর্তনের চিত্র দেখি। একটু আগে দেখেছি আমরা বরফের এখানে জমাট বাঁধা অবস্থায় ছিল বরফগুলো, আবার পানিতে রূপান্তর হচ্ছে। এখন বরফের অণু কি সংকেত কি জানা আছে? বরফের অণু সংকেত H2, আর পানির অণু সংকেত এটাও H2। দুইটারই কিন্তু পানির সংকেত H2, বরফের অণুর সংকেত H2। তাহলে অণুর গঠনের পরিবর্তন হয়নি, কিন্তু পদার্থের বাহ্যিক অবস্থা, বাহ্যিক মানে বাইরের যে অবস্থাটা, যেটা চোখ দিয়ে আমাদের দৃশ্যমান, সেটা পরিবর্তন হয়েছে। কি হয়েছে? কঠিন থেকে তরল। তাহলে এটাই হলো ভৌত পরিবর্তন। আমরা আরেকটা দেখি একই রকম। এখানেও একই অবস্থা, আগের চিত্রটাই, যে পানির অণু তোমার H2O, পক্ষান্তরে জলীয় বাষ্পের অণু H2। তাহলে দুটাই কিন্তু আমাদের কি হচ্ছে? অণুর পরিবর্তন হচ্ছে না, শুধু অবস্থাটা তরল অবস্থা থেকে জলীয় বাষ্প অর্থাৎ গ্যাসীয় অবস্থা সৃষ্টি হচ্ছে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হচ্ছে না। তাহলে এই দুটাই হলো আমাদের কি? ভৌত পরিবর্তন। তাহলে আমরা ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? রাসায়নিক পরিবর্তনের কিছু সংজ্ঞা দেখে নিই আমরা। এই জায়গায় একটু দেখো চিত্রটা। একটা রাসায়নিক পদার্থ ছিল, আরেকটা রাসায়নিক পদার্থ দেওয়ার ফলে বিক্রিয়া করে আরেকটা নতুন পদার্থের সৃষ্টি হয়ে গেছে। তার মানে কি? যেমন আমরা চুন দেখেছো তোমরা, চুন, শুষ্ক চুন, যেটা বাসা বাড়িতে আমাদের ওয়ালে রং করার জন্য ব্যবহার করা হয়, চুন সাদা রঙের। এই চুনটা দেখতে আচ্ছা, চুনটা দেখতে কি রকম? পাউডার, সাদা পাউডার, সাদা। এখন এই চুনের মধ্যে যদি আমরা পানি ঢেলে দেই তাহলে কি হবে? দেখেছো? তরল হয়ে যাবে। তরল হবে না, ওখানে দেখবা প্রচুর তাপ শক্তি উৎপন্ন হবে এবং দেখা যাচ্ছে বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে বিক্রিয়া সংঘটিত হয়, বিক্রিয়া সংঘটিত উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের সংকেত হলো H2, ক্যালসিয়াম অক্সাইড CaO, আর পানির সংকেত হলো H2O। তাহলে দুইটা মিলে বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা পানিতে দ্রবীভূত অবস্থায় দেখা যায়। তাহলে এখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে। আমরা আরো দেখি এখানে দেখো, নিচে একটা রাসায়নিক পদার্থ দেওয়া আছে, আর একটা রাসায়নিক পদার্থ যোগ করার ফলে দেখা যাচ্ছে অন্য আরেকটা কালারের পদার্থ সৃষ্টি হওয়ার পরে বর্ণহীন তোমার কি একটা পদার্থ সৃষ্টি হয়ে গেল। তার মানে কি বোঝা গেছে? এখানেও তোমার কি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়েছে। যদি রাসায়নিক পরিবর্তন সংঘটিত না হতো তাহলে কালারের কোনো পরিবর্তন হতো না। আরেকবার দেখো, আমরা চিত্রটা দেখি। এই যে দেখো, গোলাপি বর্ণের ছিল, আরেকটা অন্য পদার্থ যোগ করলাম, হয়ে গেল প্রথমে সবুজ, সবুজের পরে আবার দেখা যাচ্ছে হালকা বাদামি বর্ণের সৃষ্টি হয়েছে। তার মানে আমরা বলতে পারি এখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে। এখানেও দেখো, এখানে আমরা আরেকটা পদার্থ দেওয়া ছিল কনিক্যাল ফ্লাক্সের মধ্যে, আরেকটা যোগ করার ফলে, একটু ঝাঁকানোর ফলে আরেকটা নতুন বাদামি বর্ণের অদক্ষেপ সৃষ্টি হয়ে গেছে। তাহলে এখানেও তোমার কি রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়েছে। তাহলে এখানে দেখো, তোমরা কি লোহায় মরিচা পোড়া দেখেছো? লোহাকে যদি পানিতে ভিজায় রেখে দেই, ভিজায় রাখে দেওয়ার পর তারপর দেখা যাবে 2-1 দিন বা একদিন পরে দেখা যাবে লালচে বাদামি বর্ণের রঙের মতো সৃষ্টি হয়েছে। তাহলে এই পদার্থটা কি? ফেরিক অক্সাইড Fe2O3.N অণু পানি NH2। এখানে N বলতে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তাহলে লোহা ছিল, দেখাচ্ছেন ভিডিও ছাড়া। পরবর্তী অংশে যাই। তাহলে আমরা দেখলাম এই চিত্রগুলো। তাহলে এখানে আমাদের লোহার মরিচা পড়ার একটা চিত্র দেখানো হয়েছে। এই যে মরিচা পড়তেছে বিভিন্ন ধরনের, এগুলোই হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে?
তাহলে এখন ভৌত পরিবর্তনের সংজ্ঞাটা আমরা একটু জানার চেষ্টা করি। তাহলে ভৌত পরিবর্তনে আমরা কি দেখলাম? শুধুমাত্র বাহিরের অবস্থার পরিবর্তন ঘটবে, কঠিন, তরল, বায়বীয় এগুলা পরিবর্তন হবে, কিন্তু পদার্থের যে অণু সেটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থের সৃষ্টি হবে না। সেটাকে বলা হয় তোমার কি? ভৌত পরিবর্তন। সংজ্ঞাটা দেখো, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর অবস্থার পরিবর্তন হয় না, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় না। অর্থাৎ এখানে শুধু অবস্থাটার পরিবর্তন হচ্ছে কিন্তু নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থের সৃষ্টি হচ্ছে না। সেই পরিবর্তনকেই ভৌত পরিবর্তন বলা হয়। যেমন বরফকে তাপ দিলে পানিতে পরিবর্তন হয়, দেখলাম আমরা। বরফের অবস্থা হলো কঠিন কিন্তু পানির অবস্থা কি? তরল। সুতরাং এই জায়গাটা আমাদের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু দুইটারই কিন্তু অণুর সংকেত H2O, বরফের H2O, পানির H2O। সুতরাং এই পরিবর্তনটাকে বলা হচ্ছে তোমার কি? ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন এখানে কি হবে? ভৌত পরিবর্তনে আমরা বলছি নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে এখানে সৃষ্টি হয়। তার সংজ্ঞাটা হবে, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে অণুর অবস্থারও পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। আগেরটাতে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়নি, আর এখানে সৃষ্টি হবে। সেই পরিবর্তনটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা কয়লাকে যদি আমরা কি করি? আগুন ধরাই দিই, তাহলে উৎপন্ন হবে কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস। কয়লাটা ছিল কঠিন বর্ণ আর কঠিন পদার্থ, আর কার্বন ডাই অক্সাইডটা তোমার কি? কালো বর্ণের গ্যাসীয় পদার্থ। তাহলে দুইটা দুই রকম, ধর্ম চেঞ্জ। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ধর্ম যেরকম, কয়লার ধর্ম সেরকম নয়। তাহলে দুইটা দুই ধরনের পদার্থ হওয়া মানেই নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। সুতরাং এই ধরনের পরিবর্তনকে বলা হবে তোমার কি? রাসায়নিক পরিবর্তন। কারো বলার আছে যে এইখানে বুঝিনি বা বুঝতে সমস্যা হচ্ছে? বলো, যদি বোঝার থাকে তাহলে আমি এখন উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি বলছি যদি কারো বোঝার সমস্যা থাকে তোমরা জিজ্ঞেস করবা, আনমিউট করে কথা বলবা, তাহলে আমরা পরবর্তী স্টেজে যাওয়ার আগে আর উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এই যে বিক্রিয়াটা দেখানো হয়েছে, কার্বন প্লাস অক্সিজেন, অ্যারো দিয়ে দেখানো হয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বনের ধর্ম একরকম, অক্সিজেনের ধর্ম আরেক রকম, আর কার্বন ডাই অক্সাইডের ধর্ম আরেক রকম। কার্বন কঠিন বর্ণের কালো পদার্থ, আর অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বলতে সহায়তা করে। কার্বন ডাই অক্সাইড নিজে জ্বলে না, অন্যকে নিভাতে সহায়তা করে। তাহলে এই যে ধর্ম থেকে এই ধর্মটা সম্পূর্ণ আলাদা, তার মানে কি? নতুন ধর্মনিষ্ঠ পদার্থের সৃষ্টি হয়েছে। তাহলে এটা হলো রাসায়নিক পরিবর্তন। এবার পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এবার পরিবর্তনকে আরেক ভাবে ভাগ করা হয়, সেটাও আবার দুই ভাগে। সেটা আমরা জেনে নেই। একটা হলো তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া, নাম শুনেছো? তাপোৎপাদী বা তাপ উৎপন্নকারী, হ্যাঁ ওইটা আমরা জানবো। আরেকটা হলো তাপহারী পরিবর্তন বা তাপহারী পরিবর্তন। তাপহারীও বলতে পারো, তাপ শোষণকারী পরিবর্তন বা বিক্রিয়াও বলতে পারো। এখানে কি আগে বলেছি শুধু পরিবর্তন, এখানে পরিবর্তনও বলা যাবে, বিক্রিয়াও বলা যাবে। দেখে নিই আমরা তাপোৎপাদী পরিবর্তন। তাহলে তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হয়। যেমন আমরা একটু আগে বলছিলাম, ক্যালসিয়াম অক্সাইড মানে চুনের মধ্যে যদি পানি ঢেলে দাও, একটা গ্লাসের মধ্যে যদি কিছু পরিমাণ শুষ্ক চূর্ণ মানে পাউডার চূর্ণ, তার মধ্যে যদি পানি ঢেলে দাও, দেখবা গ্লাসটা নিচের দিকে যদি তুমি ধরো, তাহলে দেখা যায় প্রচুর গরম হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? বিক্রিয়া সংঘটিত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, তাহলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে তাপ শক্তির উৎপন্ন ঘটতেছে। তাই তাহলে এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে তোমার কি? তাপোৎপাদী পরিবর্তন বা তাপ উৎপন্নকারী পরিবর্তন বা বিক্রিয়া। সংজ্ঞা বলবো আমরা, যে পরিবর্তন বা বিক্রিয়ার ফলে তাপ শক্তির উদ্গীরণ বা উৎপন্ন ঘটে সেই পরিবর্তনকেই তাপোৎপাদী পরিবর্তন বা তাপ উৎপন্নকারী বিক্রিয়া বলে। যেমন আমরা একটু আগে দেখলাম, এই যে কয়লার মধ্যে যদি আগুন ধরায় দেয়, খালি ধরায় দেয়, তারপর প্রচুর তাপ শক্তি পাওয়া যায়। সেই তাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, ট্রেন চলতো আগে, তাছাড়া রান্নার কাজ আমরা করি, সবকিছু আমাদের এই কাজ। যে তাপ শক্তিটা উৎপন্ন হয় সেই তাপ দিয়ে আমাদের কি আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, রান্না বান্না করতে পারি। তারপর আমরা কি করতে পারি? যেমন ধরো রেল ইঞ্জিন আগে চলতো তাপ শক্তি দিয়ে, তাহলে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তাহলে এই ধরনের পরিবর্তনই হলো তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। আরেকটা উদাহরণ, হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয় আর প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। সেই তাপ শক্তি দিয়ে রকেট চলে। তোমরা শুনে থাকবা, রকেটের জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়, আর হাইড্রোজেনকে জ্বলতে সহায়তা করার জন্য আরেকটা পদার্থ নেওয়া হয় কি? তরল অক্সিজেন। এই হাইড্রোজেন আর অক্সিজেন যখন ছেড়ে দেওয়া হয় একসাথে, হাইড্রোজেন জ্বলতে থাকে আর অক্সিজেন জ্বলতে সহায়তা করে। যে তাপ শক্তিটা উৎপন্ন হয় সেই তাপ শক্তির ফলে রকেট সেকেন্ডে 7 কিলোমিটার পর্যন্ত গতিবেগ উঠতে পারে।
7 কিলোমিটার বেশিও যায়। তাহলে যদি কোনো রকেট 7 কিলোমিটার গতিবেগে কম গতিবেগে নিক্ষেপ করা হয়, তাহলে সেটা ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে যেতে বা বেরিয়ে যেতে পারে না। কিন্তু 7 কিলোমিটার বেশি যদি গতিবেগে নিক্ষেপ করা হয়, তাহলে সেটা মাধ্যাকর্ষণ শক্তি এড়িয়ে যেতে পারে। তাহলে রাসায়নিক পরিবর্তন, এই যে এখানে দেখলাম একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে আর নতুন ধর্মনিষ্ঠ পদার্থের সৃষ্টি হচ্ছে। নিচে দেখো পাউডারের মতো পদার্থ সৃষ্টি হয়ে গেছে, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন। আরেকটা দেখি আমরা এই পাশে, একটু আগে দেখলাম এই যে নিচের দিকে এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, এখানেও দেখো ওই যে বুদবুদ আকারে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, অথচ কোনো তাপ দেওয়া হচ্ছে না। বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ উৎপন্নকারী বা তাপোৎপাদী পরিবর্তন। হ্যাঁ, তাপোৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। নিচেরটা দেখি আমরা তাপহারী। এটাতে দেখো একখণ্ড আমরা দেখছি সিরামিক আছে, অ্যালুমিনার সঙ্গে কি Al2O3, এই অ্যালুমিনার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তখন যদি গ্যাসের এই যে বার্নার দিয়ে আগুন ধরায় দেওয়া হয়, তাহলে উৎপন্ন হয়ে যাচ্ছে অন্য আরেকটা পদার্থ, অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে। এই দেখো গ্যাস দিয়ে আগুন ধরায় দিচ্ছি, এই যে এই পাশে পাওয়া যাচ্ছে তোমার কি অ্যালুমিনিয়াম। তার মানে কি বোঝা যাচ্ছে, তাপ আগে দিচ্ছি তারপর পদার্থটার পরিবর্তন হচ্ছে। তাহলে এইখানে তাপ শক্তির শোষণ করতেছে, তারপর অন্য পদার্থের সৃষ্টি হচ্ছে। তাহলে এই ধরনের পরিবর্তনটাই হলো তাপ শোষণকারী পরিবর্তন বা বিক্রিয়া বা তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। সংজ্ঞাটা আমরা দেখি যে যে পরিবর্তনের ফলে তাপ শক্তির শোষণ ঘটে সেই পরিবর্তনকে তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া বলে। যেমন আমরা একটু দেখলাম, ওইটা দেখলাম। আরো উদাহরণ দেখি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন দুইটা যদি একই পাত্রে রেখে দেওয়া হয় কোনো পরিবর্তন হবে না, অথচ এখানে যদি তাপ শক্তি বাইরে থেকে প্রয়োগ করা হয় তাহলে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড। মাইনাস তাপ মানেই তাপ শক্তি শোষণ ঘটছে, তার মানে এই বিক্রিয়াটা তাপ শক্তি ছাড়া কখনোই সংঘটিত হবে না। এই যে এই বিক্রিয়াটা দেখো, কার্বন প্লাস সালফার, কার্বনও কঠিন পদার্থ সালফারও কঠিন পদার্থ, দুইটা একসাথে রেখে দিলাম কোনো বিক্রিয়া সংঘটিত হবে না, অথচ তাপ দিলে উৎপন্ন হবে কার্বন ডাই সালফাইড এবং তাপ শক্তি শোষণ করবে। তার মানে কি, তাপ দেওয়ার ফলে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। তাহলে এই ধরনের পরিবর্তন বা বিক্রিয়াকে বলা হবে তোমার কি তাপহারী পরিবর্তন বা বিক্রিয়া। এবার বাড়ির কাজ তোমাদের থাকলো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। আমি পরবর্তী দিনে তোমাদের জিজ্ঞেস করব, ঠিক আছে? এটা বাড়ির কাজ থাকলো। এবার আমরা জানবো প্রতীক। প্রতীক আমরা সবাই আগে ক্লাস 9-10 পড়েছি। বলো দেখি সংজ্ঞা, প্রতীক কাকে বলে? কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা বললাম যে একটি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। এখন প্রতীক কেন ব্যবহার করা হচ্ছে? প্রতীক যদি ব্যবহার না করি তাহলে দেখা যাবে অক্সিজেন OXYGN অক্সিজেন, বিশাল বড় নাম। হাইড্রোজেন HYDROGEN হাইড্রোজেন। তাহলে এত বড় যদি নামটার পুরোটাই নেওয়া হয় তাহলে দেখা যাবে রাসায়নিক সংকেত লিখতে অনেক বড় জায়গা লাগবে, আর রাসায়নিক বিক্রিয়া লিখতে তো খাতার পৃষ্ঠায় ধরবে না। তাহলে এই অসুবিধা দূর করার জন্যই আমাদের প্রতীক নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে প্রতীক বললাম কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক হবে ক্যাপিটাল লেটার বড় হাতের H। এখন প্রতীক লেখার নিয়ম জানা আছে কারো? দুই একটা বলো দেখি, দুই একজন বলুন প্রতীক লেখার নিয়ম। 1 নম্বর নিয়ম, মৌলের প্রতীক অবশ্যই দুটি ভাষায় হতে হবে, একটি ইংরেজি অন্যটি ল্যাটিন। থ্যাংক ইউ, নেক্সট। আর হচ্ছে একটা, যদি কোন মৌলের ইংরেজি নামের পাশাপাশি ল্যাটিন নাম থাকে তবে ইংরেজি ভাষা হতে প্রতীক না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ, নেক্সট। ইংরেজি বা ল্যাটিন ভাষা যাই হোক না কেন, প্রতীক লেখার সময় নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হতে হবে, মানে ক্যাপিটাল লেটার। থ্যাংক ইউ, নেক্সট। এই তিনটাই তো। আচ্ছা যাও, আরো দুই একটা আমরা অ্যাড করব, ঠিক আছে? সুন্দর হয়েছে, অনেক ভালো বলতে পারছো, তুমি আগে থেকেই ভালো পড়েছো মনে হয়, এজন্য ধন্যবাদ তোমাকে। মনে রাখতে পারছো, এটাই পড়া। যদি তুমি অনেক কিছু পড়লা তার মধ্যে কিছু যদি জমা তোমার ভিতরে না থাকে তাহলে সেটা পড়া না, এটা মুখস্থ করা। মুখস্থ কিন্তু পড়া না। মুখস্থ করে তো অনেক মানুষ দেখা যাচ্ছে কোরআন শরীফ মুখস্থ করে শেষ করে দিতে পারে, কিন্তু কোরআন শরীফকে ব্যাখ্যা যদি না দিতে পারি তাহলে পড়ার কোনো সার্থকতা নাই। আমাদের ব্যাখ্যাটা জানতে হবে, তাই না? তাহলে আমরা দেখি
মৌলের প্রতীক অবশ্যই দুটি ভাষায় গৃহীত হবে, যেটা তুমি বলেছো, একটি ইংরেজি, অন্যটি কি ল্যাটিন ভাষা। থ্যাংক ইউ। ল্যাটিন ভাষা। যদি কোনো মৌলের ইংরেজি নামের পাশাপাশি ল্যাটিন নাম থাকে তবে ইংরেজি ভাষা থেকে প্রতীক না নিয়ে ল্যাটিন ভাষা থেকে নিতে হবে। এই জিনিসটা মানে একটু মিসিং হয়েছে, তাই না? তা বলেছো কিন্তু অত ভালো বুঝাই বলতে পারোনি। তাহলে কি বললাম, ইংরেজি নামও আছে ল্যাটিন নামও আছে, এরকমটা মৌল সোডিয়াম, SODIUM সোডিয়াম, অথচ পক্ষান্তরে ল্যাটিন নাম নাট্রিয়াম। তাহলে সোডিয়াম থেকে এস প্রতীক নেওয়া যাবে না, ল্যাটিন নামও আছে ইংরেজি নামও আছে, ইংরেজি নাম হলো সোডিয়াম, ল্যাটিন নাম নাট্রিয়াম। তাহলে নাট্রিয়াম থেকে আমাদের প্রতীকটা নিতে হবে, ওখানে নেওয়া হয়েছে কি Na, তাই না? এখন আমরা জানবো ইংরেজি বা ল্যাটিন ভাষা যাই হোক না কেন প্রতীক লেখার সময় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে। এই জিনিসটা মানে বলোনি, তাই না? ইংরেজি বা ল্যাটিন বলছো, আচ্ছা যাক, থ্যাংক ইউ। ইংরেজি বা ল্যাটিন ভাষা যাই হোক না কেন প্রতীক লেখার সময় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে। এইবার একটা বড় ইম্পর্টেন্ট, এই বড়টাই বলনি, এই বড়টাই আমাদের খুব গুরুত্বপূর্ণ। যদি একাধিক মৌলের নামের প্রথম অক্ষর একই হয় তবে যে মৌলের পারমাণবিক সংখ্যা কম সেই মৌলের প্রতীক একটি প্রথম অক্ষর নিতে হবে এবং পরবর্তী মৌলের প্রতীক দুইটি অক্ষরে নিতে হবে। কি বলা গেল? যেমন হাইড্রোজেনের প্রতীক H আর হিলিয়ামের প্রতীক কি? Hc। হ্যাঁ, এখন বলো, হাইড্রোজেনের প্রতীক H নিলাম, হিলিয়ামের প্রতীক Hc নিলাম, কারণটা কি? আমি হিলিয়ামের প্রতীক H নিতে পারতাম, হাইড্রোজেন প্রতীক H নিতে পারতাম। তাহলে আমরা এইখানে কেন এই কাজটা করছি? আমরা বলেছি যে হাইড্রোজেনের হ্যাঁ বলো। এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মানে কম আর কি। থ্যাংক ইউ। আর হচ্ছে হিলিয়ামের 2। থ্যাংক ইউ। তো যে আগে আসবে তার একটা অক্ষর নিতে হবে প্রথমটা, তাই তো? হ্যাঁ, আমি তোমার কথাই আমরা একমত, সেটা আমরা এখন ব্যাখ্যা বলি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাই আগে কোনটা আসে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন যে আগে আসবে তার একটাই অক্ষর ক্যাপিটাল লেটার নিতে হবে, অর্থাৎ হাইড্রোজেনের এই জন্যই প্রতীক নেওয়া হয়েছে H। পক্ষান্তরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে হাইড্রোজেন যেহেতু আমরা H নিয়ে ফেলেছি, এখন হিলিয়ামেরও কিন্তু আমাদের প্রথম অক্ষর H, তাহলে এখানে H আর নেওয়া যাবে না, দুইটা অক্ষর নিতে হবে। এর প্রথম অক্ষরটা ঠিকই থাকবে ক্যাপিটাল লেটার H, আর আরেকটা অক্ষর নিতে হবে সেটা স্মল লেটার, এবং স্মল লেটারটা অবশ্যই সেই অক্ষরটাই নিতে হবে যে অক্ষরটা উচ্চারণে বেশি প্রাধান্য পাবে সেই অক্ষরটা। যেমন ই কে বেশি জোর দেওয়া হয়েছে, হিলিয়াম, তাহলে এই জন্য H নেওয়া হয়েছে। বুঝা গেছে? যেমন আমরা আসি নাইট্রোজেনের প্রতীক কি? N, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, আবার নাট্রিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। নাট্রিয়াম মানে সোডিয়াম, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 কম, 11 হলো বেশি, তাই নাইট্রোজেনের প্রতীক নেওয়া হয়েছে N। আর সোডিয়াম Na, তার মানে ওটা 11 বেশি, তাই নেওয়া হয়েছে Na। সবসময় কিন্তু দ্বিতীয় অক্ষর নিতে হবে এরকম বাধ্যকতা নিয়ম নেই। যেমন আছে আমরা আছি মনে করো প্লাম্বাম, লেড যেটা বলা হয় প্লাম্বাম, তাহলে ওখানে নেওয়া হয়েছে PLUM প্লাম্বাম, কিন্তু ওখানে প্রতীক নেওয়া হয়েছে PB। দেখো, প্লাম থেকে P আর বাম থেকে B। তাহলে সাইমা তোমার মিউট করে রাখো। হ্যাঁ, তাহলে কি বললাম? প্লাম্বামের B নেওয়া হয়েছে B, আর এদিকে নেওয়া হয়েছে প্রথমে P, তাহলে দ্বিতীয় অক্ষর কিন্তু নেওয়া হয়নি, PLUM প্লাম্বাম। তাহলে সবসময় দ্বিতীয় অক্ষর নিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় অক্ষর নিতে হবে এরকম বাধ্যকতা নিয়ম নেই, কখনো তৃতীয় অক্ষর নেওয়া হতে পারে, চতুর্থ অক্ষর নেওয়া হতে পারে। বারবার বলা হয়েছে যে অক্ষরটা দ্বিতীয় অক্ষরটা উচ্চারণে বেশি প্রাধান্য পাবে বা প্রাধান্য দেওয়া হবে সেই অক্ষরটাই স্মল লেটার হিসেবে নিতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা পরবর্তী অংশে যাই। এবার প্রতীকের তাৎপর্য। সাপোজ একটা প্রতীক আমরা H লিখলাম, H প্রতীকের তাৎপর্য মানে কি? বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বলা যায় ওটা সম্পর্কে, সেটাই হলো তাৎপর্য বা বৈশিষ্ট্য। বলো দেখি H দ্বারা আমরা কি কি বলতে পারি, চেষ্টা করো। বলা যায় কিছু তাৎপর্য বা বৈশিষ্ট্য মানে কি? যেমন একটা আমরা গাছ দেখলাম, গাছটা কি দেখলাম যে হ্যাঁ গাছটা অমুক গাছ, প্রথমে বলেছি গাছটা আম গাছ বা কাঁঠাল গাছ একটা বলে দিয়েছি।
তারপরে এইচ দ্বারা আমরা কি বলতে পারি, এটা মৌলের প্রতীক হলো হাইড্রোজেন মৌলের প্রতীক, প্রথম বলেছি, ঠিক আছে। তারপর আর কি বলা যায়, আমরা যদি হাইড্রোজেন গ্যাসের অণু লিখি H2 লিখি, কিন্তু লিখেছি কি H, সুতরাং এটা পরমাণু নির্দেশ করে। পরমাণু থেকে আসছে কি পারমাণবিক অবস্থা, অর্থাৎ প্রতীকের তাৎপর্য আমরা বলবো এখন দুই প্রকার। কি কি, একটা হলো গুণগত বা আঙ্গিক তাৎপর্য, আর একটা হবে পরিমাণগত বা কি মাত্রিক তাৎপর্য। গুণগত তাৎপর্য আমরা বললাম তার একটু আগে, এইচ দ্বারা একটি নির্দিষ্ট মৌল হাইড্রোজেনকে বোঝায়। আমরা কি বলেছি যে এটা আম গাছ বা কাঁঠাল গাছ, তার মানে কি বোঝাচ্ছে ওই এইচ বা প্রতীকটা দ্বারা কি মৌল নির্দেশ করছে সেটাকে বোঝায়, তাহলে এইচ দ্বারা হাইড্রোজেন মৌলকে নির্দেশ করছে। দুই নম্বর বলা যায় ইহা হাইড্রোজেন মৌলের প্রতীক নির্দেশ করে, অর্থাৎ প্রতীক মানে প্রতীকও হতে পারে সংকেত হতে পারে, কিন্তু এখানে প্রতীক নির্দেশ করছে তাই বলা হয়েছে এইচ। তারপরে এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের পারমাণবিক অবস্থা, পারমাণবিক অবস্থা কেন বলা হয়েছে, যেহেতু পরমাণু হিসেবে আছে তাই একে পারমাণবিক অবস্থা বলা হয়েছে। তাহলে এই তিনটাই গুণগত বা আঙ্গিক তাৎপর্য। এরপরে আমরা পড়বো কি পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য, অর্থাৎ এখানে সংখ্যা নির্দেশ করবে, তাহলে সেটা হবে পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য। এইচ দ্বারা হাইড্রোজেন মৌলের একটি পরমাণু নির্দেশ করে, তাহলে এখানে বলা হয়েছে একটা পরমাণু, দুইটা তিনটা চারটা এরকম সংখ্যা যদি বোঝায় সেটা হবে পরমাণু, তাহলে এখানে কয়টা পরমাণু, একটা, তাহলে একটা কি একটা সংখ্যা, এই জন্য একে বলা হচ্ছে পরিমাণগত তাৎপর্য। তারপরে বলা হয়েছে এইচ মৌলের পারমাণবিক ভর নির্দেশ করছে, এটা 1.008, এটা কিন্তু মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া উপায় নেই। তাহলে এই মৌলটার পারমাণবিক ভর 1.008 এটাও নির্দেশ করে। এটাই হলো তোমার কি তাৎপর্য, প্রতীকের তাৎপর্য, ঠিক আছে। দুইটা পরিমাণগত আর গুণগত বলছি আমরা তিনটা, 2 মার্কের কোশ্চেন এনাফ, ঠিক আছে। এখন